বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কালকের ন্যায় আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে। আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি। আপনাদের দোয়ায় আমার সামনে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং ভিডিওগুলো ভালো করে দেখেন প্লাস আমাকে উৎসাহ দেন, তাহলে আমি পরবর্তীতে ভিডিওগুলো বানানোর জন্য আগ্রহ করব। আর যদি আগ্রহ না দেখান তাহলে ভিডিও বানানো বাধ্য দেবো, কারণ রেসপন্সের উপর সব কিছু। তবে আপনাদের দোয়া এবং আশীর্বাদ যদি থাকে তবে আমি লেগে থাকবো ইনশাল্লাহ। তো প্রথম যে এমসিকিউটা বলা আছে যে বলতেছে √4x ইন্টু এক্সের পাওয়ার 1/4। আমি যশোর বোর্ড 2024-এর এমসিকিউ করাচ্ছি। এখানে এটা সলভ করলে কি হবে, এটা মানে হচ্ছে এই রুটের ভিতরে যে 4 আছে এটা মানে হচ্ছে 1/4 গুণন এক্সের পাওয়ারও 1/4। তো এক্সের পাওয়ার 1/4 গুণন এক্সের পাওয়ার 1/4, এটা হচ্ছে এই যেহেতু এটাও এক্স এটাও এক্স, যেটা ভিত্তি এক্স, তাহলে একটা এক্স হবে আর পাওয়ার যোগ হবে, তাহলে 1/4 যোগ 1/4। আমরা এই 1/4 আর 1/4 যোগ করব আমাদের ক্যালকুলেটারে। এটা আমরা লিখব 1 ফার্স্ট ব্র্যাকেট দেবো 1/4 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 1/4 ব্র্যাকেট। আমরা এই সম্পূর্ণটুকু উপরে পাওয়ারটুকু উঠাইছি, যোগ দিলাম 0.5। এখন শিফট এবিসি চাপ দেবো, 1/2 আসছে। তাহলে এটার আমরা বলতে পারবো এক্সের পাওয়ার হচ্ছে 1/2, আর এক্সের পাওয়ার 1/2 এটা মানে হচ্ছে √x। এটা মানে কি √x। উত্তর হচ্ছে ক নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের দ্বিতীয় এমসিকিউটা বলতেছে এর মান হচ্ছে 3, 5, 7, বি এর মান হচ্ছে 4, 5, 7, এ ইন্টারসেকশন বি 5, 7। তাহলে আমরা দ্বিতীয়টা চেষ্টা করে দেখি। দ্বিতীয়র আমি 1 নম্বর অপশন চেষ্টা করব। আমাকে বলতেছে এ ইন্টারসেকশন বি কত, এটা বের করে দেখাও যে 5, 7 হয় কিনা। তাহলে আমরা এ সেট আমরা দেখি 3, 5, 7 দেওয়া আছে, 3, 5, 7। ইন্টারসেকশন বি সেট দেওয়া আছে, বি সেট কত দেওয়া আছে 4, 5, 7, 4, 5, 7। এখন এটা ইন্টারসেকশন করলে যেটা মিলবে সেটা নেব। এখানে 3 আর এখানে 4 মেলে নাই, 3 আর 4 মেলে নাই, তাছাড়া 5 এবং 7 দুই পাশে আছে, তাহলে এখানে 5 আর এখানে 7। তাহলে আমাদের এই ইন্টারসেকশন বি এর ভ্যালু 5, 7, এটা মিলেছে। 1 নম্বরটা রাইট। 2 নম্বর বলতেছে এ ইউনিয়ন বি এর পাওয়ার সেট এর উপাদান 16 হয় কিনা। তাহলে আগে আমি এ ইউনিয়ন বি এটা করে দেখি কত হয়। এটা করে দেখলে 3, 5, 7 ইউনিয়ন 4, 5, 7। ইউনিয়নের কাজ সব নেব, একই উপাদান বারবার নেব না, ঠিক আছে। এই যে দুটা সেটের ইউনিয়নের কাজ হচ্ছে সবই নেব, একই উপাদান বারবার নেব না। তাহলে আমি এখান থেকে 3 নিতে পারলাম, তারপরে 4 সংখ্যাটা একটু, তারপরে 4, তারপরে 5 নেব, তারপরে হচ্ছে 7 নেব। আমি 5, 7 দুইবার আছে যদিও দুই পাশে, তাহলে আমি দুইবার নিতে পারবো না, একবার নিতে হবে। তো এখন দেখো যে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটার উপাদান হচ্ছে মোট 4টা। কয়টা? 4টা। এনের মান কত? 4। তাহলে আমরা জানি শক্তি সেট বা উপসেটের নির্ণয়ের সূত্র হচ্ছে 2n। উপসেটের সূত্র কি? উপসেটের সূত্র হচ্ছে 2n, অর্থাৎ 2 এবং পাওয়ার n হচ্ছে উপাদান। কয়টা উপাদান আছে এই সেটের? 4টা। তাহলে 4 দিলে আমাদের 2 এর পাওয়ার 4 করলে কত হবে? 2 এর পাওয়ার 4 করলে 16 হবে। যদিও তারপর আমি দেখাচ্ছি 2 এর পাওয়ার 4 করলে কত আসে? 16 আসে। 2 এর পাওয়ার 4 করলে 16 আসে। তো আমরা এখানে বলতে পারি 16, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে এটাও রাইট। এরপর বলতেছে এ বাদ বি অথবা এ মাইনাস বি। এখানে একটা কথা, অনেক স্টুডেন্ট এটা বোঝে না যে এ বার বি এটা মানে কি। এটা মানে হচ্ছে এ মাইনাস বি, এটা একই, এটা এবং এটা একই। তোমাকে এটা বের করতে বলছে, এটার ভ্যালু কত। এনারা প্রশ্ন বলছে এ মাইনাস বি বা এ বার বি করলে 3 এবং 4 হয়। তাহলে এখন আমি এটা করে দেখি। তো এর মান কত? এর মান হচ্ছে 3, 5, 7 মাইনাস বি এর মান হচ্ছে 4, 5, 7। তাহলে মাইনাস করলে কি? মাইনাস হচ্ছে যেটা মিলবে না সেটাই নেব এবং
প্রথম সেট থেকে শুধু নেব। আবার বলতেছি, মাইনাসের কাজ কি? মাইনাসের কাজ হচ্ছে যেটা যেটা মিলবে না সেটাই নেব, এবং যেটা প্রথম সেটের শুধু থেকে নেব, দ্বিতীয় সেট থেকে নেব না। দেখো 3 এই পাশে আছে, এই পাশে কি 3 আছে? নাই, তাহলে 3 আমাকে নিতেই হবে। 5 এই পাশে আছে, এই পাশে কি 5 আছে? হ্যাঁ আছে, তাহলে এই 5 নেওয়া যাবে না। 7 এই পাশে আছে, এই পাশে কি 7 আছে? আছে, তাহলে 7 নেওয়া যাবে না। তাহলে আমরা কি শুধু নিলাম? 3 নিলাম। আমাদের এ বাদ বি, অর্থাৎ এ বাদ বি, এটার ভ্যালু হচ্ছে শুধু 3, আর এখানে প্রশ্নে তেনারা বলতেছে 3 এবং 4, তাহলে এখানে আমাদের এই 3 নাম্বার অপশনটা রাইট না, ভুল। তাহলে উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার হবে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা, 3 নাম্বার কোশ্চেনটা বলতেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 50-এর স্কোয়ার করলে সমান কত? এখন এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 50 তার স্কোয়ার সমান কত, বা হট দিছে, এটার ভ্যালু যে কত, এটা বের করার জন্য তোমরা ডাইরেক্ট একটা সূত্র মুখস্থ করবা, কারণ সূত্র মুখস্থ থাকলে অঙ্ক করা একদম ইজিলি হয়। তোমাদের সূত্রটা এরকম যে এইটার সূত্র হচ্ছে যে প্রথম স্বাভাবিক সংখ্যার প্রথম স্বাভাবিক বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এই সূত্র, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। আবার প্রশ্নটা বলতেছি, সূত্রটা হচ্ছে এরকম, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। এখন এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, n কি? n হচ্ছে এই যে 1 2 3 4 এইভাবে লাস্টে যে সংখ্যাটা হচ্ছে না 50, এই 50 হচ্ছে n। 50 কি? 50 হচ্ছে আমাদের n এর মান। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে 50 গুণন 50 যোগ 1, আবার এখানে হচ্ছে 2 গুণন 50 যোগ 1 ডিভাইডেড 6। আমরা এটা ক্যালকুলেট আমরা করব। তো এটা করতে হলে তোমাকে প্রথমে কি করতে হবে? 50 গুণন ব্র্যাকেট, এই 50 আর 1 যোগ করলে কত হয়? 51 হয় না? আমি একবারে 51 দিলাম, আমি একবারে কি দিলাম? 51 দিলাম। আমি এখানে 51 দিলাম, 50 গুণন 51, আবার গুণ দিলাম। দেখো 2 এবং 50 গুণ, তার সাথে 1 যোগ, 2 এবং 50 গুণ করলে 100, 100 সাথে 1 যোগ করলে হয় 101। তাহলে আমি এখানে 101 গুণ দিলাম। সব কিছু গুণ শেষ, যেটা আসছে তাকে 6 ভাগ করতে হবে, ভাগ 6 দিয়ে সমান দিলাম। কত আসছে? আমার ভ্যালু আসছে ইংলিশে লিখি 42925, 42,925। আমাদের এখানে অ্যান্সার কোনটা অপশন আছে? এই দেখো 42,925, এটা আমার খ নম্বর অপশনে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো সবসময় মনে রাখবা যে স্বাভাবিক বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n 2n প্লাস 1 ডিভাইডেড 6। এই সূত্র দিয়ে তুমি করতে পারলে অঙ্ক হবে 100। তাছাড়া তুমি অন্যরকম করতে চাইলেও পারবে না, পারবা, তবে তোমাকে অনেক সময় লাগবে, যেটা কেন তুমি সময় দিবা? এমসিকিউতে তো সময় দেওয়ার কোনো সুযোগই নেই, এত সময়। এরপরে কোশ্চেনটা ধারা থেকে আসছে, বলছে 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির সাধারণ পদ নিচের কোনটা? তো এই সাধারণ পদ আমি যখন কোনো বাচ্চাদের পড়াই, আমি তো অনেক বাচ্চাদের পড়াইছি, এই সাধারণ পদটাকে আমি বাচ্চাদেরকে বলতাম এটা একটা মেশিন। তো এই মেশিন কোনটা? এখানে 4টা অপশন আছে, কোনটা এই ধারার একটা মেশিন, মানে এমন একটা মেশিনের কথা এখানে বলা আছে যে মেশিনে তুমি যদি এক দাও তাহলে আমার প্রথম যে মেশিনে কত আসবে? 4 আসবে, 2 দিলে 8 আসবে, 3 দিলে 16 আসবে। সেই মেশিনটা কোনটা? তো আমি 1 নম্বর অপশনটা আমি দেখতেছি, আমার ধারাটা হচ্ছে 4 নম্বর যে এমসিকিউটা আমি উঠাই, বলতেছে 4 প্লাস 8 প্লাস 16, তাই না? 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির সাধারণ পদ কোনটা? এখন আমাদের ক নাম্বার যে অপশনটা বলা আছে, ক নাম্বার অপশনটাই আমাদের এটা বলছে 2 এর পাওয়ার n-1। যদিও অনেক এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, এটার পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার n-1।
তোমরা যখন এই অঙ্কগুলো করবা অবশ্যই এই যশোর বোর্ড 2024-এর এটা হচ্ছে গ সেট মেবি, এই গ সেটের যে এমসিকিউটা তোমাদের হয়তো বা অন্য গাইডে বা অন্য টেস্ট পেপারে অন্য সেটে থাকতে হবে, তবে এই এমসিকিউগুলো আছে, উল্টাপাল্টা হোক এগুলো আছে। তোমরা এমসিকিউগুলো একদম দেখে দেখে আমার সাথে সাথে করবা, দেখবা তোমরা অবশ্যই বুঝবা। এখানে প্রথম যে অপশনটা আছে 2n-1, এটা কি এই সেটের মেশিন? আমি একটু চেষ্টা করে দেখি। আমরা n এর মান 1 দেবো, 1 দিলে যদি আমি 4 পাই, 2 দিলে যদি 8 পাই, তাহলে এটাই আমাদের সেই মেশিন। আমি চেষ্টা করে দেখতেছি এটা হয় কি না। এই যে 2, n এর মান আমি 1 দিলাম, -1। এখন খেয়াল করে দেখো 2 + 1 -1, কাটাকাটিগুলো 0, আর 2 এর পর 0 মানে 1, আমাদের লাগবে হচ্ছে 4, মেশিনে বাড়াইছে কত 1, তাহলে এটা আমার সাধারণ পদ না। আমাদের খ নম্বর অপশনটা আমি টেস্ট করে দেখি। খ নম্বর অপশনে বলতেছে 2n-2, 2n-2, এটা আমি করে দেখি। তাহলে 2 প্রথম পদ আমি 4 আনতে চাচ্ছি, তাহলে n এর মান 1 দেবো, 1 - 2, তাহলে এটা করলে কত আসে 2, 1 - 2 করলে -1, আর এটা হচ্ছে 2 ইনভার্স, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1/2, এটার ভ্যালু কত? 1/2। এটাও আমার 4 আসতেছে না, তাহলে এটাও আমার কিনা মেশিন না। এই ক খ দুইটাই একটা মেশিন না। খ নম্বর অপশন বলছে 2n+1, দেখি এটা হয় কিনা। গ নম্বর অপশনে আমাকে বলছে 2n+1, এখানে 2 দিলাম, প্রথম পদ বের করবো, তাহলে n এর মান আমি 1 দিলাম, 1 + 1 = 2, 1 এবং 1 যোগ করলে হয় 2, 2 এর স্কোয়ার করলে কত হয় 4। দেখছো আমি এই মেশিনে 1 বসাইলাম, আমার মেশিনে প্রথম পদ আমার 4 নিয়ে আসছে, মাশাল্লাহ। তাহলে আমি একটা নিয়েই আমি সন্তুষ্ট হব না, অনেক সময় এরকম আছে যে প্রথম পদটা মেলে কিন্তু দ্বিতীয় পদে গিয়ে মেলে না। এই জন্য আমি একটা পদ মিলে গেছে, তার মানে আমার এটা রাইট তা আমি বলতে পারবো না, তবে দ্বিতীয়টা আমাকে টেস্ট করতে হবে। যদি দ্বিতীয়টা হয় তাহলে আমি বুঝে দেবো এটাই আমার অ্যান্সার। তাহলে আমি দ্বিতীয় পদটা বের করি, তাহলে 2n+1 এই অপশনটা আবার আমি দ্বিতীয় পদ বের করবো, তাহলে 2 এর n এর পরিবর্তে 2 বসাবো, তাহলে 2 এই যে n এর পরিবর্তে আমি 2 দিলাম এবং সেই 1 আছে সেই 1 দিলাম। এখন 2 এরপর 2 আর 1 যোগ করলে হয় 3, 2 এর পর 3 করলে হয় 8। দেখছো আমার দ্বিতীয় পদও 8 মিলে গেছে, তার মানে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এইটাই আমাদের সেই মেশিন। এই মেশিনে 1 দিলে আমার 4 আসে, 2 দিলে আমার 8 আসে, 3 দিলে আমার 16 আসবে, তার মানে এইটা হচ্ছে সেই সাধারণ পদ। তাহলে এটার উত্তর হবে কত বলো তো? এটার উত্তর হবে গ নাম্বার। কত নম্বর উত্তর হবে? গ নাম্বার, 2n+1। আমি আবার বলতেছি, আমার এমসিকিউর এই ব্যাখ্যাগুলো অনেক বড় হবে, তবে যদি কেউ এই ব্যাখ্যাগুলো সম্পূর্ণ ভালো মতো ক্লাস সুন্দর করে আমার দীর্ঘ বিশ্বাস তোমাদের প্রাইভেট পড়তে হবে না, তোমরা এতটুকু নিচে থাকতে পারো, প্রাইভেট পড়তে হবে না। বুঝতে পেরেছো? এরপরে কোশ্চেনটা বলতেছে 146টি আম 3 ভাইয়ের মধ্যে 1/2 ইন্টু 1/5 ইন্টু 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাইটি কয়টি আম পাবে? এই কোশ্চেনটা যদি বলে তাহলে এই কোশ্চেনটার উত্তরটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে দেবো। কেমনে করব? দেখো, প্রথমে আমরা এই যে 3টা অনুপাত আছে না, এই 3টা অনুপাত আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে 1/2, 1/5, 1/9 এই 3টা অনুপাত আমরা যোগ করতেছি। তাহলে আমরা এভাবে ব্র্যাকেট 1/2 ব্র্যাকেট কেমন, তারপরে আবার যোগ দেব, আবার ব্র্যাকেট 1/5 ব্র্যাকেট যোগ ব্র্যাকেট 1/9 ব্র্যাকেট। আমি কী করলাম, এই যে 3টা অনুপাত দিয়েছে 1/2 1/5 1/9, আমি 3টে অনুপাত একদম সুন্দর করে অনুপাতগুলো যোগ করে সমান দিলাম। খেয়াল করে দেখো আমার অনুপাতটা আসছে 0.81111। তাহলে এটা হচ্ছে আমার অনুপাত 3টির যোগফল। এটা আমার আসছে না, মনে রাখবা এই অনুপাতগুলো যোগফলের সাথে আমি প্রথম ভাইয়ের আম চাচ্ছি, তাহলে প্রথম ভাইয়ের অনুপাত যোগ করতে হবে। তাহলে মোট অনুপাতের যোগফল হলো কত? 0.8881 এর সাথে আমার গুণ দিতে হবে কত? প্রথম ভাইয়ের অনুপাত কত? 1/2, আর 1/2 মানে কত? হাফ মানে কত? 0.5। তো আমরা এখানে এই 0.81 সাথে আমরা আমাদের এই ছোটো যে প্রথম ভাইয়ের
অনুপাতটা গুণ করব 0.5, এটা আমি গুণ করলাম। গুণ করলে আমার কত আসে 0.405555। এখন বুঝতে পেরেছো? সরি আমি এখানে একটু ভুল করছি। আমার যে সবগুলো অনুপাত যোগ হয়েছিল না, ওইটার সাথে ভাগ করতে হবে, ঠিক আছে? এটা ভাগ করতে হবে। তো আমাকে আগে ওইটা করতে হবে, যেটা হচ্ছে টোটালি যে আম আছে না, আমের সাথে হচ্ছে তার ওই বড়ো ভাইয়ের তার প্রথম ভাইয়ের অনুপাত গুণ করতে হবে। তাহলে 146 গুণন তার ছোটো ভাইয়ের অনুপাত হচ্ছে 0.5, এটা গুণ করলাম, হয়েছে আমার কত 73। এখন এই 73কে ভাগ করতে হবে ওই তিনটা যে অনুপাত আমি যোগ করলাম না, ওইটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ 0.81111, অনেকগুলো অন দেবো, দিয়ে আমি এখানে ক্লিক করব। কত আসছে? 90 আসছে না? তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম ভাই কয়টা আম পাবে, এটা হচ্ছে 90। এটা ক্যালকুলেট করে দেওয়া গেলো। যদি না বোঝো তাহলে আমাকে কমেন্ট সেকশন করবো, আমি ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এরপরে কোশ্চেনটা বলছে যে নিচের কোনটির জন্য নিচের নিম্নে ছকটি সঠিক? এক্সের মান 0 -1 টু ওয়াইয়ের মান -1 -3 ঠিক আছে? তো এই যে দুইটা ভ্যালু দেওয়া আছে, তো এখন আমার এটা করতে হবে, দেখি কোনটা আমাদের জন্য সঠিক হয়। আমাদের প্রথম যে অপশনটা, এটা আমার 6 নাম্বার, প্রথম যে অপশনটা বলতেছে y = 5x - 1, এটা কি সত্য? তো এখন এই যে ওয়াইয়ের মান যে 5x - 1 বলছে না, এখন আমি দেখব এক্সের মান ভ্যালু দেখব। আমার এক্সের ভ্যালু কত? 0। এক্সের ভ্যালু 0 হলে ওয়াইয়ের মান কত হয়? -1। আমি এক্সের ভ্যালু 0 বসাবো, এখানে এক্সের ভ্যালু 0 বসাবো। তাহলে ওয়াইয়ের মান -1 হলে আমাদের সত্য হবে এই মেশিনটা। তাহলে 5 × 0 - 1, এটা করলে -1 হয়। দেখছো ওয়াইয়ের মান কত আসছে? -1 আসছে। একটা ভালো আমার মিলে গেছে। এরপরটা এক্সের ভ্যালু -1 বসাবো, দেখি ওয়াইয়ের ভ্যালু -3 আসে কিনা। এক্সের ভ্যালু -1 বসাবো, দেখি ওয়াইয়ের ভ্যালু -3 আসে কি না। তো আমি এখানে আবার -1 বসাবো। দেখো y = 5 × এক্সের ভ্যালু হচ্ছে -1 -1 -1 সাথে 5 গুণ করলে -5 -1 -5 -1 -6। দেখছো ওয়াইয়ের মানটা আমার -3 আসার কথা, কিন্তু আসছে কি -3 আসে না, আসছে হচ্ছে -6। তার মানে আমার এই অপশনটা শুধু প্রথম ছকটা মিলছে, কিন্তু দ্বিতীয় ছকটা মিলে না, তার এটা হবে না। তাহলে এইভাবে আমি যদি ট্রাই করে দেখো তোমরা, এই যে লাস্টের যে অপশনটা দেখো, এই অপশনটাই মিলবে। তো আমি লাস্টের অপশনটা শেখাচ্ছি। বলতেছে যে y = 2x - 1, ঠিক আছে? এই অপশনটায় আমি ট্রাই করে দেখি। আমাদের যে এক্সের যে ভ্যালুটা বলছে, এক্সের ভ্যালু কত বলছে? এক্সের ভ্যালু বলতেছে তুমি যদি 0 বসাও তাহলে এটা ওয়াইয়ের মান হবে -1, তুমি যদি -1 বসাও তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে -3। তাহলে আমি এক্সের ভ্যালু 0 বসাই দেখি। এক্সের ভ্যালু যদি আমি 2 × 0 বসাই -1 করি, তাহলে আমার কত? এটার মানে 0 -1 কত? -1। তাহলে ওয়াইয়ের মান -1 আসছে। তুমি লিখতেছে আবার এখন এক্সের মান -1 করব, তাহলে y = 2 × এক্সের ভ্যালু -1 বসাবো, -1 -1। বলো তো -1 সাথে 2 গুণ করলে -2 আর একটা -1 মিলে কত হলো? -3। দেখতেছো আমার দুইটা ভ্যালু মিলে গেছে। তার মানে এটাই আমাদের সেই আনসার, y = 2x - 1, এটাই হবে আমাদের সঠিক ছকের সঠিক শর্ত। তাহলে আমাদের অপশন হবে ঘ নম্বর। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরেরটা তোমাদের বলছে যে একটা চিত্র দিয়েছে, একটা কি চিত্র দিয়েছে তোমাদের। এই চিত্রটায় বলতেছে, চিত্রটা আমি আঁকাই তারপর তোমাদেরকে একটু বলি। এরকম একটা চিত্র দিচ্ছে, এটা 70 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে এক্স কোণ, বুঝতেছো? এটা এক্স কোণ, এটা 70 ডিগ্রি দেওয়া আছে। আর হচ্ছে এটা বলতেছে যে এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা এটাকে সমান 2 ভাগে ভাগ করছে, মানে সমদ্বিখণ্ড। এই দুইটা কোণকে সমান 2 খণ্ডে ভাগ করছে। এখন এই দুইটা কোশ্চেন, এই অপশনে এটা দিয়ে তোমাকে এটা এক্স দিছে, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা তোমার হচ্ছে জেড। হ্যাঁ,
এইগুলো দিয়ে তোমাকে প্রথম যে কোশ্চেনটা তোমাকে এখানে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কেন্দ্র, এটা ও, এইগুলো সবগুলো দিয়ে তোমাকে প্রশ্ন করেছে যে কোণ এক্স ওয়াই জেড এর মান কত, এক্স ওয়াই জেড এই পরিপূর্ণ এটার মান কত, পরিপূর্ণ এটার মান কত হবে। তো ঠিক আছে, এটা কেমনে বের করা যায় দেখো, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত 70, রাইট, এটার ভ্যালু কি 70। তার মানে এখন দেখো তো এইটা যদি 70 হয় তাহলে তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো, বলো বলো বলো, বলো, বলতেছো না, ঠিক আছে, বলতেছে এই কোণটা 70 ডিগ্রি হলে এই কোণটা হবে 140 ডিগ্রি। কারণ কি, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি দ্বিগুণ। এখন যেহেতু ওরা বলতেছে এই দুটা বাহু সমান, মানে এক্স জেড এবং ওয়াই এক্স ওয়াই এই দুইটা বাহু যেহেতু সমান, তার মানে এই বাহুর জন্য এই কোণ আর এই বাহুর জন্য এই কোণ, এই দুটা কোণও কী হবে সমান। এখন আমাদের এই দুটা কোণ সমান আর এই কোণটা 70 ডিগ্রি, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এই 3 কোণের সমষ্টি হয় কত ডিগ্রি 180 ডিগ্রি। এখন তোমাকে শুধু এই কোণটা কত ডিগ্রি এটা বের করতে বলছে। এখন বলো তো এই কোণটা অলরেডি 70 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে বাকি যে দুটা কোণ এই দুটা কোণ মিলে অবশ্যই 110 ডিগ্রি হওয়া লাগবে, তাহলে 3 কোণ মিলে 180 তো হবেই না, বুঝতেছো। এখন যে এই যে দুইটা কোণ মিলে যে 110 ডিগ্রি হলো, এবার বলতেছে এই কোণ আর এই কোণ এরা দুটো কোণ সমান, তার মানে দুইটা কোণ যেহেতু সমান তাহলে এটা অর্ধহদ্দি হবে এই কোণ আর অর্ধহদ্দি হবে এই কোণ, তাহলে 110-এর অর্ধেক কত 55 ডিগ্রি, তাহলে আমার এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 55 ডিগ্রি, উত্তর হচ্ছে 55 ডিগ্রি। তাহলে উত্তর হবে কত, কোণ এক্স ওয়াই জেড এটার ভ্যালু কত হবে 55 ডিগ্রি, বুঝতে পেরেছো। এই যেখানে বলে দিছে যে এক্স ওয়াই এবং ওয়াই জেড সমান এবং ওয়াই এবং ও জেড হলো এক্স কোণ ওয়াই কোণ জেডের সমদ্বিখণ্ড। ওকে, এরপর 7 নম্বর কোশ্চেনটাই বলতেছে যে কোণ ওয়াই ও জেড এর মান নির্ণয় করুন, ওয়াই ও জেড, হ্যাঁ ওয়াই ও জেড। এটা আমরা অলরেডি ব্যাখ্যা, আমরা 7 নম্বর যে ব্যাখ্যাটা করছিলাম সেই ব্যাখ্যা অলরেডি আমরা করে ফেলেছি, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে ডাবল, এটা 70 ডিগ্রি, তার মানে এই কোণটা 140 ডিগ্রি। আর ওরা এটাই বলছে যে কোণ ওয়াই ও জেড অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি, এটা আমরা বলতে পারলাম যে এটা কত ডিগ্রি 140 ডিগ্রি। ও এখানে তো অপশনের নাই 140 ডিগ্রি, তাহলে এটা তাহলে ওইভাবে না করে অন্যভাবে করতে হবে। ঠিক আছে, আর একটা সিস্টেম করা যায়, দেখো এই সিস্টেমটা হয়তো বা প্রশ্নটা এই সিস্টেমটা হয়তো বা করতে চাইছে, দেখো এই সিস্টেম হয়তো করতে চাইছে যে এই যে ত্রিভুজটা বলছে না, এই যে ত্রিভুজটা বলছে এটা হচ্ছে আমার ও, এই যে কোণটা পুরাটা হচ্ছে 55 ডিগ্রি, ঠিক না, এই পুরাটা হচ্ছে কত ডিগ্রি 55 ডিগ্রি, আর এটাও কি 55 ডিগ্রি। এখন এই কোণটাকে যদি তুমি অর্ধাবধি করো, তার মানে এই যে এইটুক অর্ধেকটুক এইটুক অথবা এই যে অর্ধেক এই যে এইটুক কত ডিগ্রি বলো তো। তাহলে এখন বলো তো একটা ত্রিভুজের এইটুক কত ডিগ্রি হবে, কারণ পুরাটা যদি 55 হয় তাহলে এইটুক কত হবে, অবশ্যই 55-এর অর্ধেক হবে এইটুক, তাহলে 55-এর অর্ধেক কত 55/2 27.5, তাহলে এটা হবে কত 27.5 বা 27.5, এটাও কি 27.5 বা 27.5। এখন বলো তো আমরা জানি ছোট ত্রিভুজ হোক আর বড় ত্রিভুজ হোক আর যে ত্রিভুজ হোক 3 কোণ মিলে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণ দুটা মিলে 27.5 27.5 মিলে 55 ডিগ্রি, তাহলে আর এই যে বাকি যে ছোট যে কোণটা এ বি সি এই যে একটা কোণ না, এই যে কোণটা এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ আর এই কোণ 3 কোণ মিলে 180 হলে এই দুইটা কোণ মিলে 55 ডিগ্রি, তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে যেটুকু, তাহলে অবশ্যই 55, 180 থেকে 55 বিয়োগ করলে তো এটা হবে, তাহলে 180 মাইনাস 55 125 ডিগ্রি, আমরা 180 থেকে ওই 55 ডিগ্রি বাদ দিলেই হবে 125 ডিগ্রি। দেখি অপশন আছে নাকি, হ্যাঁ এইভাবে অপশন আছে, তাহলে এখন আমি বুঝতে পারলাম এটা এইভাবে করতে হবে, ঠিক আছে। এরপরে 9 নম্বর কোশ্চেনটায় বলতেছে যে একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে, একটি 3 আর একটা 8, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস মনে রাখবা, ত্রিভুজ গঠন কখন সম্ভব এবং ত্রিভুজ গঠন কখন সম্ভব এটা বোঝার জন্য তোমাকে একটা শর্ত মানলেই হবে। সেই শর্তটা কি, যে তোমাকে 3টা বাহু দেওয়া থাকবে, সেই 3টা বাহু দেওয়া থাকলে যে ত্রিভুজ গঠন করা সম্ভব তা না, 3টা ত্রিভুজ দেওয়া থাকলে
ত্রিভুজ গঠন করা সম্ভব এটা কখনোই সত্য না। ত্রিভুজ হতে হলে 3টা বাহু লাগে, এটা সত্য। তবে 3টা বাহু যে কোনো 3টা বাহু দিলে হবে না। তার প্রমাণ হচ্ছে ধরো একটা বাহু ধরো তুমি 5 সেন্টিমিটার দিলা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর একটা বাহু ধরো 8 সেন্টিমিটার, তাহলে তো অবশ্যই এরকম 8 সেন্টিমিটার দেওয়া লাগবে। এটা 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। আর একটা বাহু তোমাকে দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে বলো তো তুমি কি 2 সেন্টিমিটার তুমি কি এইভাবে দিলা, এটা 2 সেন্টিমিটার, তাহলে কি এটাকে পৌঁছাইলো? এটা তো ত্রিভুজ হলো না। 3টা বাহু দেওয়া থাকলে কি ত্রিভুজ হয় না? তাহলে 3টা বাহু দেওয়া থাকলে ত্রিভুজ হয় না। তাহলে কোন সময় কোন শর্ত মানলে ত্রিভুজ হয়? এখন বলি যে 3টা বাহুর মধ্যে ছোট্ট 2টা বাহুর যোগফল যদি বৃহত্তম অর্থাৎ বড় বাহুটার তুলনায় বড় হয়, তবে সেটা হচ্ছে ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে আমি তোমাকে বলতেছি ধরো এ বি সি, এই 3টা হচ্ছে বাহু, ঠিক আছে? এর মধ্যে ছোট 2টা বাহু হচ্ছে ধরো এ এবং বি। এই 2টা এ এবং বি যোগ করলে, এই এ এবং বি ছোট 2টা বাহু যোগ করলে যদি এই যে বড় যে বাহুটা না, এই বাহুর থেকে যদি এই ছোট 2টা যোগ করে যদি বড় হয়, তাহলেই ত্রিভুজ গঠন করা সম্ভব হবে, আর অন্যথায় সম্ভব হবে না। তাহলে এখন আমি অপশানগুলো টেস্ট করি। আমার 2টা বাহু অলরেডি দেওয়া আছে, একটা 3 আর একটা 8। তাহলে আমি একটা 3 আর একটা 8, 2টা বাহু দেওয়া আছে। এখন অপশনে আমি মিলাই। প্রথম যদি অপশন মিলাই কত? 6। দেখি আমি এই বাহুটা 6 ধরি তো দেখি। তাহলে আমার 3টা বাহু হয়ে গেল। বলতো 3টা বাহুর মধ্যে ছোটো 2টা বাহু কি? 3 আর 6। তাহলে 3 আর 6 যোগ করলে কত হয়? 9। বলো তো 3 আর 6 যোগ করলে কত হয়? বলো 3 আর 6 যোগ করলে কত হয়? 9। বলো তো 3 এবং 6 যোগ করলে যদি হয় 9, এই যে বড় যে বাহুটার তুলনায় বড় হয়েছে কি হয় নাই? এই 8-এর তুলনায় এই 2টা বাহু ছোটো 2টা বাহু যোগ করে বড় হয়েছে না? হয়েছে কি না? হয়েছে কি না বলো তো? হয়েছে। যদি হয় তবেই সেটা ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে মানে এই বাহুটা 6ই হবে। তুমি অন্য একটা বাহু টেস্ট করে দেখো, তুমি 4 নিয়ে দেখো। অপশন খতে 4 আছে, 4 জিন্দিগি তো হবে না। তুমি এখানে এই 6-এর জায়গায় তুমি 4 দাও। তাহলে বলো 3 আর 4, ছোটো 2টা কোনটা? 3 এবং 4। 3 এবং 4 যোগ করলে কথা হয় 7। দেখছো বড়টার যে বড় যে বাহুটা ওর তুলনায় কি বড় হতে পারে নাই। বড় যেহেতু হয় নাই, তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। সমান সমান হলেও হবে না, অ্যাটলিস্ট বড় হতে হবেই। ছোটো 2টা বাহু যোগ করলে বড় হতে হবে। দেখছো ছোটো 2টা বাহু যোগ করলে 7 হয়েছে, 8-এর তুলনায় 8ই বড় আছে, 8-এর থেকে বড় হয় নাই, সম্ভব হবে না। তারপর দেখো 3ও হবে না। দেখো একটা 3 আর একটা 8, এই 2টা বাহু দেওয়া আছে, আর একটা বাহু 3-এর কথা বলতেছে। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। দেখছো 8-এর তুলনায় এটা ছোটো, অলরেডি এখনও ছোটো আছে, এখন 6 ছোটো, এটা হবে না। তারপরটা অপশন দেখো 11। দেখো একটা 3 আর একটা 8 আর একটা তুমি যদি 11 নাও, তাহলে বড় বাহু তাহলে কোনটা হয়ে গেল? 11। তাহলে এখন বলো তো 3 এবং 8 যোগ করলে কত হয়? 3 এবং 8 যোগ করলে কত হয়? 11। দেখছো 11 সমান হয়েছে, তাও হবে না। অ্যাটলিস্ট কী হওয়া লাগবে? ছোট্ট 2টার বাহু যোগ করলে বড় যে বাহুটা আছে না, ওইটার তুলনায় কী হতে হবে? বড় হতে হবে। এই যে শর্ত, ছোটো 2টা বাহু যদি এ বি হয়, ওই বাহু 2টার যোগফল ওই বড় বাহুটার তুলনায় বড় হতে হবে, তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব। আমি এতক্ষণ বলে যে কথাগুলো বললাম, এই কথাগুলো তুমি যদি মনে রাখতে পারো এবং এটা নোট করতে পারো, ইনশাআল্লাহ ত্রিভুজ গঠন করা সম্ভব। এইখান থেকে একটা এমসিকিউ আসবে, প্রত্যেকটা বছরেই এখান থেকে একটা এমসিকিউ আসে। আমরা 10 নম্বর এমসিকিউটা সলভ করব। 10 নম্বর এমসিকিউটা হচ্ছে যে a প্লাস বি সমান সমান 6 আর a মাইনাস বি সমান সমান 4 দেওয়া আছে। তো দেওয়া আছে বলতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 24 হয় কিনা। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ভ্যালু 24 হয় কিনা। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বির মান কত? 6 আর a মাইনাস বির মান কত? 4। 6 এবং 4 গুণ করলে কত হয়? 24। তাহলে আমাদের অপশন নাম্বার 1 নম্বর রাইট। 2 নম্বর বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26 হবে কি হবে না। তুমি দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা। এখন এই সূত্রটা তুমি যদি অ্যাপ্লাই করো, a প্লাস বির মান 6, তুমি a প্লাস বির জায়গা 6 বসাও, তাকে স্কোয়ার করো, আর a মাইনাস বির জায়গা তুমি হচ্ছে 4 বসাও, তাকে স্কোয়ার করো, ডিভাইড 2 দাও। 6কে স্কোয়ার করলে 36, 4কে স্কোয়ার করলে হয় 16, আর নিচে 2। 36 আর 16 যোগ করলে 6, 6 যোগ করলে হয় 12, 2 হাতে আমার 1,
1 আর 6 1 আর 3 যোগ করলে 4, 4 আর 1 5, 5 52/2, 52কে অর্ধেক করলে হয় 26। উত্তর হবে কত? 26। এটার উত্তর হবে কত? 26। এটাও অপশন রাইট। 4ab সমান 20 বলছে। 4ab সমান কি বলছে? 20। এখন 4ab এটা সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন বলো a প্লাস বি কত? a প্লাস বি হচ্ছে 6 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি কত? 4, 4 স্কোয়ার। 36 মাইনাস 16, 36 থেকে 16 বিয়োগ করলে 20, অর্থাৎ 20। অর্থাৎ 4ab এটার মান 20। তাহলে আমাদের তিনটা অপশন রাইট। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান 24, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 26, 4ab মান 20। তিনটা অপশনই আমাদের রাইট। উত্তর হবে ঘ নম্বর। ঘ নম্বর। আমরা এরপরে আমরা আসবো হচ্ছে 11 নম্বর এমসিকিউ নিয়ে। 11 নম্বর এমসিকিউটা, এই 11 নম্বর এমসিকিউ শেখার আগে তোমার একটা বেসিক শেখাই দেই। এইটা যদি হয় বৃত্ত, কোনো একটা বৃত্তের যদি এটা হয় ও কেন্দ্র এবং এই বৃত্তের এইরকম একটা কোণ দিলাম, এই যে কোণটা বৃত্তের সাথে যে কোণটা, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটাকে কি বলা হয়? বৃত্তস্থ কোণ। আবার তাহলে আমি এইখান থেকে দাগ দিয়ে এইখানে দিলাম, বলো তো এটাও কি কোণ? তাহলে এটাও কি? বৃত্তস্থ কোণ। সবসময় মনে রাখবা বৃত্তস্থ কোণ পরস্পর সমান। বৃত্তস্থ কোণ পরস্পর কি? সমান। তার মানে এই কোণটাও যা হবে এই কোণটা তাই হবে। আমাদের উদ্দীপকটা তুমি খেয়াল করে দেখবা যে এইরকম একটা চিত্র দিয়ে এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে ই, এটার নাম দিয়েছে কি? এটার নাম দিয়েছে কি বলো তো? ডি। ঠিক আছে? দিয়ে বলতেছে যে বিএডি এবং কোণ বিইডি এর মধ্যে সম্পর্ক কি? কোণ বিএডি কোণ বিইডি এই দুটার মধ্যে কি সম্পর্ক? এরা কি সমান না দ্বিগুণ নাকি? দেখো বিএডি এই কোণটা, বিইডি এই কোণটা দুইটারই বৃত্তস্থ কোণ। তার মানে এই কোণ আর এই কোণ এটা পরস্পর সমান। তাহলে এখানে অপশন হবে দুইটা কোণ কী হবে? সমান হবে। অপশন নাম্বার কোথায় আছে? এই খ নাম্বারে আছে অপশন বিএডি এবং বিইডি সমান, এটা হবে উত্তর। এরপরে কোশ্চেনে আমাকে বলতেছে যদি কোণ বিইডি 65 হয় তবে বিসিডি কত? বিইডি 65, একটু ভালো করে বুঝি। বিইডি অর্থাৎ এই যে কোণটা কেমন? এই কোণটা, এই কোণটা 65 ডিগ্রি বলতেছে। দিয়ে তোমাকে কী কোণ বাই করতে বলছে? বিসিডি। এই যে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কি? ডি। এই কোণটা বের করতে বলছে। তোমরা একটা কথা মনে রাখো, সূত্র হিসেবে মনে রাখলেও হবে, তথ্য হিসেবে মনে রাখলেও হবে। কোনো একটা বৃত্তের মধ্যে যদি কোনো একটা চতুর্ভুজ অঙ্কিত হয়, কোনো একটা বৃত্তের মধ্যে, আবার বলতেছি, কোনো একটা বৃত্তের মধ্যে যদি কোনো একটা চতুর্ভুজ অঙ্কন হয়, সেই চতুর্ভুজের সেটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। কী বলা হয়? বৃত্তস্থ চতুর্ভুজ। আর এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ, এই বিপরীত দুইটা কোণের সমষ্টি বা যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? বৃত্তস্থ কোণের বিপরীত দুই কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণ আর এই কোণ, দুই কোণ মিলে 180। আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। এখন বলো তো এইটা যে 65 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে 180 থেকে 65 বাদ দিলে তো এই কোণটা হয়ে গেল। তাহলে এটা থেকে 65 বাদ দাও, তাহলে বাকি যে কোণটা হয়ে গেল। তাহলে 65 বাদ দিলে কত হয়? 180 মাইনাস 65, 115 ডিগ্রি। তাহলে অপশনে আমাদের এই যে অপশনে গ নাম্বারে বলতেছে 115 ডিগ্রি, এই গ নাম্বারে বলতেছে, এটা আমাদের উত্তর। এরপরে আমাদের দূরত্ব উচ্চতা থেকে একটা এমসিকিউ দিয়েছে। বলতেছে 20 মিটার লম্বা একটি মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেওয়ালে ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত মিটার? আমরা এই প্রশ্নটা পড়ব এবং এই প্রশ্নর প্রাসঙ্গিকে আমরা হচ্ছে একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা আমরা একটু অঙ্কন করে দেখি। বলতেছে 20 মিটার লম্বা একটি মই। সাধারণত মই কীভাবে থাকে? মই হচ্ছে এইভাবে হেলান দেওয়া থাকে। দেখো এটা হচ্ছে তোমার একটা দেওয়াল, কেমন? এটা হচ্ছে একটা ঘরের দেওয়াল।
আর এই দেওয়ালের উপর একটা ঠ্যাস দেওয়া আছে, একটা কি মই বা যাই বলো, একটা খুঁটি যাই বলো, ঠেস দেওয়া আছে। এইটা হচ্ছে সেই মই। এই মইটা 20 মিটার লম্বা। তাহলে এইটা হচ্ছে আমার সেই 20 মিটার লম্বা একটা মই। আর এই মইটা দেওয়ালের সাথে স্পর্শ করছে এবং ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তার মানে এই যে আমার সেই ভূমি, এই ভূমির সাথে আমার কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাকে প্রশ্ন করছে যে দেওয়ালটির উচ্চতা কত, তার মানে এই যে এইটুকু বের করতে বলছে। তাহলে এইটা বের করতে বলছে। এখন তুমি বলো, এইটা যদি কোণ হয় তাহলে এটা কি আমাদের অতিভুজ, আর উচ্চতা কি লম্ব। তাহলে এখন বলো তো, লম্ব এবং অতিভুজ এই দুটার মধ্যে ত্রিকোণমিতিতে কোন সম্পর্কের একটা সূত্র আছে? সাইনের সূত্র আছে না? বলো তো সাইনের সূত্র কি? আমরা জানি কি সাইনের সূত্র কি বলো তো? সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সূত্র কি? সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লম্ব এবং অতিভুজের সম্পর্ক সাইনে আছে, তাহলে আমি এখানে সাইনের সূত্র ফেলাবো। আমার থিটা 30 ডিগ্রি দেওয়া আছে, আমি এখানে সাইন 30 ডিগ্রি দিলাম। আর এখানে লম্ব আমাদের 9 আর অতিভুজ আমাদের 20 দিলাম। সাইন 30 ডিগ্রির যে মানটা এটা হবে হাফ। এটা কীভাবে বের করব? তোমরা ক্যালকুলেটরে চাইলেও বের করতে পারো। প্রথমে তোমরা এই যে সাইন যে বাটনটা আছে না, সাইন বাটনটা প্রেস করবা, তারপরে 3 এবং 0 অর্থাৎ 30 লিখে এই যে 0 ডট 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 3টা কমা আছে না, তুমি এটা প্রেস করবা। প্রেস করে তুমি সমান চাপ দিবা, দেখবা কত আসছে 0.5। এটা দশমিকে আসছে। তুমি এটাকে যদি ভগ্নাংশ করতে চাও 1/2 আকারে নিতে চাও, তাহলে তোমাকে শিফট এবং এবিসি চাপ দিতে হবে। শিফট এবিসি চাপ দিলে কত আসে? 1/2। দেখছো সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 বের করতে পারলাম। ঠিক আছে, তো এখন h/20 দিলাম। এখন আমাদের আর গুণ করতে হবে। কী করতে হবে বলুন তো? আর গুণ করতে হবে। h এবং 2 গুণ করলে কত হয়? 2h। 20 এবং 1, 20 এবং 1, 20 20। এখন বলো তো আমাদের তো h লাগবে, তাহলে 2টা গুণ, এখন আবার ভাগ করে দেবো h, তাহলে কত হবে? 20কে 2 ভাগ করলে কত হয়? 10। তাহলে h এর মান কত? 10। উচ্চতা 10। আমাদের এখানে দেওয়ালটির উচ্চতা কত হবে? 10 মিটার হবে। এরপরে 14 নম্বর কোশ্চেনে বলতেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √3/2 হলে থিটার মান কত? এটা আমরা দুই নিয়মে করতে পারি। একটা হচ্ছে হায়ার ম্যাথের যে নিয়ম আছে যে বিজোড় 90 ডিগ্রি হলে সাইন হয়ে যায় কস, ওই রকম করতে পারি। অথবা অন্য রকমে করা যায়। এখন তোমাদের ডিপেন্ড করবে। আমি দুইটা নিয়মই পারি, এখন কোন নেমে করব? ঠিক আছে, আমি হচ্ছে এই নেমে করি যে নেমে জেনারেল মেথড আছে। আমাদের প্রশ্নটা এরকম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2 হলে থিটার মানটা কত? এটা কত নম্বর এমসিকিউ? 14 নম্বর। ওকে, 14 নম্বর এমসিকিউ চলে আসছি। দেখতে দেখতে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √3/2 এটা দেওয়া আছে। আমরা প্রথমে কি করব? আমরা এই যে সাইনটা আছে না, এই সাইনটা আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা রয়ে গেল, আর এখানে সাইনটা ওই পাশে গেলে কী হয়ে যায়? ইনভার্স হয়ে যায়। কী হয়ে যায় বন্ধুরা? ইনভার্স হয়ে যায় √3/2। সাইন ইনভার্স √3/2, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এটা কেমনে বের করবো? এটা যদি আমার একটা মুখস্থ আছে, তো তোমরা যদি এটা বের করতে চাও ক্যালকুলেটর দিয়ে, তাহলে তুমি প্রথমে শিফট দিয়ে সাইন দিবা। আবার বলছি, শিফট দিয়ে সাইন দিবা, দেখবা সাইন ইনভার্স আসবে। তারপরে হচ্ছে ব্র্যাকেট √3/2 দিবে না, এই জন্য ব্র্যাকেট এই যে √3/2 ব্র্যাকেট দিয়ে সমান চাপ দিবা। কত আসছে? 60 ডিগ্রি আসছে না? দেখো তো 60 ডিগ্রি আসছে না? 60 ডিগ্রি আসছে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে সাইন ইনভার্স √3/2 এটার মান কত? 60 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান 60 ডিগ্রি হলে এখন আমার তো থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটা মাইনাস থিটার পাশে নিলে কি প্লাস থিটা হয়ে যায়, আর 60 ডিগ্রির পাশে নিয়ে আসো -60 হয়ে যায়, আর 90 থেকে 60 বিয়োগ করলে 30। থিটার মান কত বলো তো? 30 ডিগ্রি। আমরা বুঝতে পারলাম থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? আশা করি এটাও বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা
14 নম্বর গেল। এরপরে আমরা 15 নম্বর এমসিকিউটা করাবো। যে বলতেছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে। এটা এক ধরনের মুখস্থের মতো মনে রাখবা। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। যদি বুঝতে চাও যে পরিকেন্দ্র কি বহির্ভাগ কি, তাহলে তোমাকে একটা আঁকায় দিতে পারি যে এই যে এইটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এই কোণটা 90 ডিগ্রি যদি বড় হয়, 90 ডিগ্রি বড়, তাহলে এটার পরিকেন্দ্র কোথায় অবস্থান করবে? এই যে এটা কেন্দ্র হলে তোমার হচ্ছে এই বরাবর, কিরবর এই বরাবর একটা বৃত্ত হবে, ঠিক আছে। এই বৃত্তটা ত্রিভুজের বাইরে অবস্থান করবে, অর্থাৎ পরিবৃত্তটা ত্রিভুজের কি বাইরে অবস্থান করবে। যদিও এটা আমার একদম ডিমের মতো হয়ে গেছে। তো এই হচ্ছে পরিবৃত্তে বহির্ভাগে অবস্থান করবে, বুঝতে পেরেছ? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে মুখস্থ করবা যে ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। এরপরে বলতেছে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? এরকম একটা প্রশ্ন আমি আমাদের সময়ে পেয়েছিলাম যে বৃত্তের মাঝে যে কোণটা, বৃত্তের মাঝে যে চতুর্ভুজটা অঙ্কন করা যায়, এটা কি ধরনের চতুর্ভুজ অঙ্কন করা যায়। তো এই প্রশ্নটা এখানে একটু ঘুরাই দিচ্ছে যে বৃত্তের মাঝে যে সামান্তরিক, সেই সামান্তরিকটা কী ধরনের সামান্তরিক। এটা বৃত্ত, এই বৃত্তের উপর আমি যদি একটা সামান্তরিক আঁকাই, দেখো তো এটা কী সামান্তরিক হয়েছে। এটা কি আয়তক্ষেত্র হয়েছে না? আয়তক্ষেত্র হয়েছে না? মনে রাখবা যে বৃত্তের মাঝে সামান্তরিকটাই হচ্ছে কি আয়তক্ষেত্র। কী ক্ষেত্র? আয়তক্ষেত্র। মনে থাকবে, এটা উত্তর হবে রম্বস, বর্গ, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম। উত্তর হবে আয়তক্ষেত্র। এরপরে কোশ্চেন বলতেছে যে দেখো এটা পরিসংখ্যান থেকে আসছে, বলছে চতুর্থ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এটা প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী হচ্ছে কত? 86 থেকে 80, এটার মধ্যমান বের করতে বলছে। তাহলে 86 এবং 80 যোগ করে 2 ভাগ করলে হয়ে যাবে। তাহলে দেখো 86 যোগ 80 যোগ করলে হয় 156 ভাগ 2 দিলাম 78। তাহলে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত হবে? 78। এই গ নাম্বার অপশন। এরপরে বলছে মধ্যক কত। এটা এই অঙ্কটা আসাটা আমি মনে করি এমসিকিউর জন্য আসা অন্যায়, কারণ এই অঙ্কটা সৃজনশীলে আসে। এই অঙ্কটা সৃজনশীলের 4 নম্বরে আসে, কিন্তু এই অঙ্কটা এখানে দিয়ে রাখছে যে মধ্যক কত। তো বাচ্চারা এই অঙ্কটা যদি তোমরা দেখো কখনো, তাহলে তোমরা প্রথম অবস্থায় এই অঙ্কটা স্কিপ করবা। যদি তোমাদের সময় হাতে থাকে দেন তারপরে শুরু করবা। যেহেতু আমার সময় অফুরন্ত, আমি তো পরীক্ষা দিচ্ছি না, বোঝানো দরকার, এই জন্য এই অঙ্কটা আমি করে দিচ্ছি। তবে এই অঙ্কটা অবশ্যই স্কিপ করবা। কোন সময় দিবা? সব এমসিকিউ দেওয়ার পরে সময় থাকলে দিবা, না থাকলে কিচ্ছু করার নেই। কারণ এই এত বড় একটা এমসিকিউ তুমি করতে করতে ভালো ছোটোখাটো একটা এমসিকিউ তুমি সময় পাবা না, করতে পারবে না। এই জন্য বলি বড় বড় যে এমসিকিউগুলো আছে ওইগুলো তুমি প্রথম অবস্থায় স্কিপ করবা। বুঝছে মধ্যক কত? তুমি প্রথমে মধ্যকের সূত্রটা আগে ইউজ করো। মধ্যকের সূত্র জানো? L + n/2 - fc × h/fn। এখন তোমার এই সূত্রটা, এই সূত্রের মানগুলো বসাতে হবে। এল কি জানো? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন বলেন তো মধ্যক শ্রেণী কোনটা? 2, 8, 20, 7, 3। আমাদের একটা বক্স করতেই হবে। আমরা দেখে দিই উঠাই এক্স এবং ওয়াই কেমন। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এটা এক্স হচ্ছে শ্রেণীব্যাপ্তি 61 থেকে 65, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, তারপর হচ্ছে 86 থেকে 80, 81 থেকে 85, 81 থেকে 85। এবং গণসংখ্যা 2, 8, 20, 7, 3। 2, 8, 20, 7, 3। এটা আমার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। কী বের করতে হবে বলুন তো? ক্রমযোজিত গণসংখ্যা। এটা আমার প্রথমে 2 আর 8 যোগ করলে হয় 10, 10 আর 20 যোগ করলে হয় 30, 30 আর 7 যোগ করলে হয় 37, 37 আর 3 যোগ করলে হয় 40। ক্রমযোজিত গণসংখ্যাটা বের করলাম। এখন আমাদের সূত্রটা এসে পালা। বলো মোট আমার সংখ্যা কত? 40। তাহলে 40-এর অর্ধেক কত? 20। তাহলে 20 নাম্বার পদ হচ্ছে আমার মধ্যক।
দেখো তো 20 নম্বর পদ কোথায় আছে? 2, 10, 30, কোথায় 20 আছে? এই 30-এর মধ্যে 20 আছে না? 10-এর মধ্যে কখনোই 20 থাকবে না। 30-এর মধ্যে যদি 20 আছে, তার মানে এই যে শ্রেণীটা, এইটাই আমার মধ্যক শ্রেণী। কী শ্রেণী? 71 থেকে 75। এই যে মধ্যক শ্রেণী আবার পেলাম, এই মধ্যক শ্রেণীর নিম্ন যে সীমাটা, ওটা হচ্ছে আমার এলের মান। তাহলে আমি এলের মান হচ্ছে 71 দিলাম। দেখছো, অনেক বড় একটা এমসিকিউ। এনের মান কত? এনের মান 40, 40-কে 2 ভাগ করলে এনের মান 40, 40-কে 2 ভাগ করবো, মাইনাস। এফসি কি বলো তো? এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমজ গণসংখ্যা। মধ্যক শ্রেণী 71 থেকে 75, এইটার ক্রমজ গণসংখ্যা হলো 30, তাহলে এটার পূর্বেরটা কত? অবশ্যই পূর্বেরটা হলো 10 ক্রমিত গণসংখ্যা, তাহলে এফসি হচ্ছে 10 ইন্টু এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 61 থেকে 65, 61, 62, 63, 64, 65, 5, তাহলে আমি এখানে 5 দিলাম। এফএম কত? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী যেহেতু 71 থেকে 75, আর এটার গণসংখ্যা হচ্ছে 20, তাহলে আমি এখানে 20 দিলাম। এখন এগুলো ক্যালকুলেটর আমরা ইউজ করবো, হয়ে যাবে মনে করুন। তাহলে একটু প্রসেসিং করে নেই। 71, এখানে 40-কে 2 ভাগ করলে হবে কত? 20, 20-এর থেকে এখানে হবে 20, 20 থেকে হচ্ছে 10 মাইনাস করতে হবে, গুণন 5/20। এটা করলে কত আসে? 5/20 করলে কত আসে? 5-কে 20 ভাগ করলে কত আসে দেখো তো? 5/20 করলে কত? 0.25। শিফট এবিসি 1/4। তাহলে আমরা এটাকে কাটাকাটি করলে 1/4 হয়। এখানে 71 যোগ 20 থেকে 10 বিয়োগ করলে হয় 10, তার সাথে গুণ কত? 1/4। এখন বলো 10-এর সাথে কত? 4 ভাগ। 10-এর সাথে কি? 4 ভাগ। তাহলে 10 ভাগ 4, 2.5। আর এখানে কত আছে? 71 আর 2.5 যোগ করব, তাহলে সব কেটে দিলাম। 2.5 যোগ 71 বা 71 যোগ করলে কত? 73.5। 73.5, এইটা হচ্ছে আমাদের মধ্যক। এই রে আল্লাহ, 73.5, এটা হচ্ছে আমাদের মধ্যক। অনেক বড় একটা অঙ্ক। আচ্ছা, এরপর 19 নম্বর বলছে 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণায়ন কোণ কত? মনে রাখবা, 3 পাখা বিশিষ্ট ফ্যান কি চেনো তোমরা? 3 পাখা, তোমাদের অনেকেই 3 পাখা বিশিষ্ট ফ্যান তোমরা দেখেছো। এই দেখো 3 পাখা ফ্যান কি? এটা হচ্ছে ফ্যানের মাঝের যে অংশটা। আমি এই হচ্ছে একটা ফ্যান আঁকাইলাম, আমি এই একটা আঁকাইলাম। তো এইভাবে একটা আঁকাইলাম, আর এইভাবে একটা আঁকালাম। এরকম 3টা ফ্যানের পাখা আছে না? তো সবসময় মনে রাখবা, বলছে যে 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণায়ন কোণ কত? সবসময় মনে রাখবা, এই যে একটা বৃত্তের মাঝে যেহেতু 3টা ফাঁকা, তার মানে আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। মনে রাখবা, একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি যেহেতু 3টা পাখাকে 3 ভাগ করেছে, তার মানে এইটুক কত ডিগ্রি? এইটুক কত ডিগ্রি? এইটুক কত ডিগ্রি? তার মানে 360-কে এই যে 3 ভাগে ভাগ করছে, তাহলে এটাকেও 3 ভাগে ভাগ করবে। 3 ভাগে ভাগ করলে কত? 120 ডিগ্রি হয়। তাহলে এই 3 পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণায়ন কোণ হবে 120 ডিগ্রি। যদি এটা 4 পাখা বিশিষ্ট হতো ফ্যান, তাহলে এই 360-কে আমরা 4 ভাগ করলে যা হতো সেটা হচ্ছে তার ঘূর্ণায়ন কোণ। যদি 5 পাখা বিশিষ্ট একটি ফ্যান হতো, তাহলে 360-কে আমরা 5 ভাগ করে যা হতো সেটা আমাদের উত্তর হতো। বুঝতে পেরেছ? এখানে উত্তর হবে 120 ডিগ্রি। এরপরে কোশ্চেনে বলতেছে, দেখো বলতেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত? এটা একটা সূত্র মুখস্থ করতে হবে, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেহেতু 6√3 দিয়েছে এবং আয়তন বের করতে বলছে, আগে তোমাকে জানতে হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কী। আমরা জানি এখানে লিখতেছি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এর সূত্র হচ্ছে √3a। এ মানে হচ্ছে বাহু, ঠিক আছে? তো এখন ওরা বলতেছে √3a, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√3। কর্ণের দৈর্ঘ্য কত? 6√3। তাহলে আমি কর্ণের দৈর্ঘ্য √3a, এটার পরিবর্তে আমি 6√3 বসাতে পারি। তাহলে এখানকার √3 আর এখানকার √3 কাটা, তাহলে a মানে কত? 6, মানে বাহু পেয়ে গেলাম 6। এখন প্রশ্ন করেছে যে আয়তন কত। আমরা জানি কর্ণের আয়তনের সূত্র কি জানো? ঘনকের কর্ণের আয়তন, ঘনকের কর্ণের আয়তনের সূত্র হচ্ছে a³, অর্থাৎ 6-এর উপর কিউব। 6-এর উপর কিউব করলে 216 হয়। তোমরা করেই দেখো, যে 6
এই যে টুপির মতো যেটা আছে এটা চাপ দিয়ে তুমি 3 দিবা, সমান দিবা 216 আসছে। তাহলে 6 এর উপর কিউব করে 216 হয়। বুঝতে পেরেছ? আমাদের উত্তর হবে এটা। তাহলে মনে রাখতে হবে যে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র a কিউব, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √3a। এই দুটো সূত্র মুখস্থ করতে পারলে এই অঙ্কটা করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো। আমরা 20 নম্বর এমসিকিউ শেষ করে ফেললাম। আমাদের অলরেডি হচ্ছে প্রায় 50 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আমাদের আরও প্রায় 10টা এমসিকিউ আছে। আমার মনে হয় এটা 1 ঘন্টা প্লাস চলে যাবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব করার। আপনারা ভিডিওটা লেন্থ হলে আপনারা দেখবেন। এরপর বলতেছে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? ক্রমিক মানে ক্রমান্বয়, এবং ওরা এটাও বলছে এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমি ধরে নিলাম এ হচ্ছে 2 আর বি হচ্ছে 4। বলো তো 2 এর পরে 4 এটা কি জোড় সংখ্যা না এবং ক্রমিক জোড় সংখ্যা না? আমি এর মান 2 ধরলাম, বি এর মান 4 ধরলাম। এখন প্রথম নম্বর অপশনে বলতেছে তাহলে নিচের কোনটা বিজোড় সংখ্যা হবে? তাহলে a স্কোয়ার প্লাস 1 কি বিজোড় সংখ্যা হবে? তাহলে আমি অপশনটা টেস্ট করে দেখি a স্কোয়ার প্লাস 1 এটা বিজোড় সংখ্যা কিনা। এর মান আমি 2 ধরেছিলাম, তাহলে 2 স্কোয়ার প্লাস 1, 2 কে স্কোয়ার করলে কত? 4, 4 প্লাস 1 কত হয়? 5। দেখছো a স্কোয়ার প্লাস 1 এটার মান কত? 5। 5 কি বিজোড় সংখ্যা? তার মানে এটাই আমাদের অ্যান্সার। কিন্তু অন্যান্যগুলো তুমি করে দেখো, কখনোই সেই সংখ্যাটা বিজোড় সংখ্যা হবে না। দেখো বি স্কোয়ার প্লাস 2 করে দেখো, এই যে বি স্কোয়ার প্লাস 2 অপশনে আছে না, বি স্কোয়ার প্লাস 2। বি এর মান কত ধরছিলাম? 4। তুমি 4 কে স্কোয়ার করো, তার সাথে 2 যোগ করো, 4 কে স্কোয়ার করলে হবে হচ্ছে 16, 16 সাথে 2 যোগ করলে হবে 18। এটা কি বিজোড় সংখ্যা হয়েছে? হয় নাই। তুমি এরপরে গ নাম্বারটা শুধু a স্কোয়ার বলছে, বেশ ভালো কথা। a ধরছে 2, 2 কে স্কোয়ার করলে কত? 4। 4 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা হলো না। এরপর বলছে বি স্কোয়ার, অবশ্যই বি মানে কত? 4 ধরছি, 4 কি স্কোয়ার করলে কত? 16। এটাও বি স্কোয়ার করলে এটাও জোড় সংখ্যা হয়। তার মানে কোনটা বিজোড় সংখ্যা? a স্কোয়ার প্লাস 1, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো? এরপরে কোশ্চেনটা বলতেছে যে চিত্রটা হয়তো বা বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি এখানে অঙ্কন করে দিচ্ছি। চিত্রটা এরকম, এটা ভুল হয়েছে। এরকম একটা চিত্র, এটা এ, এটা বি, এটা সি, এটা এফ, এটা ই, এটা বি। আচ্ছা এরকম দেওয়া আছে। এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 50 ডিগ্রি দেওয়া আছে। এখন আমাদের অপশন নাম্বার 1 কি বলতেছে? বলতেছে কোণ বিডিই কত? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। বিডিই বলেন তো, বিডিই কোনটা? বি কি দুইটা দিয়েছি? নো সরি, এটা ডি হবে। কেমন? এটা ডি। বিডিই অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে এটা বের করতে বলছে। এই কোণটা কত ডিগ্রি হবে এটা বের করতে বলছে। কি অনেক কঠিন? মোটেও কঠিন না। দেখো তো, আমরা জানি একটা ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে বলো তো, আমরা জানি এই যে একটা ক্রস চিহ্ন, এইটা আর এইটা, এরা হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ পরস্পর সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ। তাহলে তুমি দেখো এই ডিএফ আর এসি এরকম ক্রস করছে না? এই ক্রস করার কারণে এরকম ডিএফ এরকম ক্রস হয়েছে না? তার মানে এটা 50 ডিগ্রি হলে এটা তার বিপরীত কোণ, তাহলে এটা 50 ডিগ্রির কনফার্ম বলা গেল। আচ্ছা, এখন এই যে এ ডিই, এই যে ছোট্ট যে ত্রিভুজটা, এই যে ছোট্ট যে ত্রিভুজটা এ ডিই, এই যে ত্রিভুজটা, এটা 70 ডিগ্রি 60 ডিগ্রি দেওয়া, এটা 50 ডিগ্রি কেবল পেলাম। তাহলে বলো তো এই কোণটা কত ডিগ্রি হবে? আমরা জানি একটা ত্রিভুজ 3 কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। অলরেডি 60 আর 50 মিলে তোমার হয়ে গেছে হচ্ছে 110 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এই কোণটা 70 ডিগ্রি হয় লাগবে, তা নাহলে 3টা কোণ মিলে 180 হবে না। তাহলে পেয়ে গেলাম আমাদের এই যে এই বাকি যে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, একটা চাঁদা কত ডিগ্রি উৎপন্ন করে? একটা চাঁদা বা একটা সরলরেখা 180 ডিগ্রি উৎপন্ন করে। কত ডিগ্রি উৎপন্ন করে? 180 ডিগ্রি। যেহেতু দেখো এই যে ডি কোণটা, এটা একদম ফুল, তুমি যদি কল্পনা করো ফুল হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এই যে এইটুক হচ্ছে 70 ডিগ্রি, তাহলে বাকি যে এইটুক কত ডিগ্রি হবে? তাহলে 70 কী করতে হবে? 180 থেকে 70 কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে হবে কত? 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। তাহলে আমাদের বিডিই অর্থাৎ এই কোণটা হবে 110 ডিগ্রি।
তাহলে আমাদের অ্যান্সার হবে 100 কোথায় 110 ডিগ্রি। এরপরে বলতেছে কোণ BABC যোগ ACB কত? ABC কোনটা বলো তো? ABC কোনটা? ABC এই কোণটা, আবার ACB এই কোণটা, মানে এই দুইটা কোণ কত ডিগ্রি হবে বের করতে বলছে। এখন এটা কেমনে বের করা যায়? তোমার একটা কথা বলি। এই যে ত্রিভুজটা বলছে না, এই যে ত্রিভুজটার কথা বলছে না, এই ত্রিভুজটার এই যে দাগটা দিয়েছে না, এই কোণটা আর এই কোণটা এরা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটা কি? অনুরূপ কোণ। যেহেতু আমাদের অলরেডি এটা 50 ডিগ্রি দেওয়া, আর এটা তাহলে 50 ডিগ্রি অলরেডি বের করে ফেলেছি, তাহলে এটা যেহেতু 50 ডিগ্রি হলে এটা তাহলে আমার কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে। কেন হবে? আমরা জানি পরস্পর অনুরূপ কোণ সমান। অনুরূপ কোণ পরস্পর সমান, এটা 50 হলে এটা 50। এখন বলেন তো এইটা কত ডিগ্রি বের করছিলাম? এটা 70 ডিগ্রি বের করছিলাম না আগের যে অঙ্কটা? তাহলে এইটা যে 70 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। ঠিক আছে, 70 ডিগ্রি। এখন তারা প্রশ্ন করছে যে ABC আর ACB দুইটা যোগ করলে কত হবে, মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? তাহলে 70 আর 50 যোগ করলে কত হয়? 70 আর 50 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি না কত ডিগ্রি বলো তো? 70 আর 50 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। এই 70 আর 50 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি উত্তর হয়। এরপর 24 নম্বর বলছে sec থিটা রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কত? sec থিটা ইন্টু রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাই হলো কত? আমরা জানি রুট cos স্কয়ার থিটা, এই যে ভিতরে যে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে না, এই যে আমি এখানে sec থিটা লিখলাম, আর 1 মাইনাস cos স্কয়ার থিটা এটার পরিবর্তে এটার সূত্র হচ্ছে, এটার পরিবর্তে এটা কী লেখা যায়? সাইন স্কোয়ার থিটা। কেমন? তাহলে এখানে সেক থিটা রয়ে গেল, আর এই সাইন আর রুটে আর স্কোয়ারে কাটা, তাহলে রইল কত? সাইন থিটা। অপশনে কি সেক থিটা সাইন থিটা আছে? এখানে অপশনে সেক সাইন থিটা নাই, তাহলে আমাকে আরও একটু প্রসেসিং করতে হবে। তাহলে সেক থিটাকে কী লেখা যায়? 1/cos থিটা, আর সাইন থিটা এখানে আমি রেখে দিলাম। তাহলে সেক থিটা সূত্র 1/cos থিটা, তাহলে একের সাথে উপরে সাইন উপরে চলে গেল, তাহলে উপরে হলো সাইন থিটা, নিচে হলো কি? কস থিটা। সাইন থিটা বাই কস থিটা এটা অপশনও নেই, তাহলে সাইন থিটা বাই কস থিটা সূত্র কি? এটা মানে কি? ট্যান থিটা। তাহলে আমার অপশনে কি ট্যান থিটা আছে? এই যে এটা আমাদের উত্তর। এরপরে কোশ্চেনে বলছে লগারিদম থেকে আসছে যে লগ এক্স এর পাওয়ার 16 সমান 2 হলে এক্স এর মান কত? আমি প্রশ্নটা উঠাই দিচ্ছি যাতে তোমরা বোঝো, অনেক সময় এটা বুঝতে পারো না। এই যে লগ এক্স, এটার পাওয়ার 16 দেওয়া আছে, আর এটার সমান 2 দেওয়া আছে, বলছে এক্স এর মান কত? এখন এক্স এর মান কেমনে বের করা যায়? এটার সূত্র, এটার কি সূত্র? এই যে পাওয়ারটা 16 আছে না, এই 16 চলে যাবে এখানে, আর এই যে সমান যে 2 আছে এইটা আসবে এই বেজের পাওয়ার, তাহলে এক্স এর পাওয়ার কত হবে? 2। যদি এইরকম হয় তাহলে স্কোয়ারটা কী হবে? রুট হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 16কে রুট করলে 16কে রুট করলে কত হবে? 4। তাহলে এক্স এর ভ্যালু কত? 4। এখন উত্তর হবে কোনটা? গ নাম্বার। একটা কথা বলি, আমরা অনেক সময় দেখব যে রুট করলে প্লাস মাইনাস হয়, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, আমি কেন প্লাস মাইনাসে নিলাম না? এখানে একটা কথা আছে, লগের ভ্যালু কখনো ঋণাত্মক হতে পারে না, লগের মান কখনো কী হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা ঋণাত্মকের মানটা নিলাম না, এই জন্য শুধু পজিটিভ মানটা নিলাম। কেমন? তা নাহলে রুট 4 প্লাস মাইনাস 4 নিতাম। বলছে নিচের কোন শর্তে a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2 সমীকরণ দুটি নির্ভরশীল? যদি কেউ বলে দুইটা সমীকরণ দিয়ে যদি বলে নির্ভরশীল, এটা মুখস্থবিদ্যার মতো রাখবা। এটা মুখস্থবিদ্যা রাখবা কি? যে a1 a2 সমান সমান b1 b2 সমান সমান c1 ডিভাইডেড c2, এই তিনটা সহগ যদি সমান হয়, অনুপাত সমান হয়, তাহলে এটা পরস্পর নির্ভরশীল। এটা তো মুখস্থের মতো রাখবা। কেমন? এটা মুখস্থের মতো রাখবা যে তিনটা দুটো সমীকরণ কখন নির্ভরশীল, এই শর্ত মালে নির্ভরশীল। এরপরে যে আমাদের একটা সমীকরণ দিয়ে বলছে সমীকরণের সমাধান সেট কোনটা? আচ্ছা, এই সমাধান সেটটা কত বের করতে বলছে? দেখো, এই যে সমাধানটা দেওয়া আছে আমাদের, এই যে অঙ্কটা দেওয়া আছে,
তুমি খেয়াল করে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান সমান টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই যে সমীকরণ দেওয়া আছে, তুমি এক্সের ভ্যালু তুমি এমন একটা কিছু বসাও, তোমার যা খুশি বসাও, তোমার যা খুশি বসাও, বসায় দেখো তো দুইটা পক্ষ সমান হয় কিনা। এক্সের ভ্যালু তো যা বসাও, এক্সের ভ্যালু তুমি হচ্ছে এক বসাইলে মনে খুশি, বসায় যদি সমান হয় তাহলে সমীকরণ হবে। এক্সের ভ্যালু এক বসাও তো দেখি, এখানে এক বসালে কত হয়, এক মাইনাস দুই কত হয় নাকি লিখে দেবো, এক মাইনাস দুই, আবার এক মাইনাস এক সমান সমান কেমন, এখানে কত হয় দুই মাইনাস ওয়ান বাই এক মাইনাস এক। বলেন তো উপরে হবে কত মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান করলে কত হবে জিরো, আর এখানে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে কত জিরো বাই ওয়ান। এখন বলো মাইনাস ওয়ান বাই জিরো, কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে সেটা হয় কি অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, এটা কী বলা হয় অসংজ্ঞায়িত। আর এটা অসংজ্ঞায়িত মাইনাস টু, তাহলে এটার মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত বা সরি মাইনাস টু, সরি শুধু টু, তাহলে অসংজ্ঞায়িত আর টু কি সমান হতে পারে, কখনো হতে পারে না। তার মানে এইটার ভ্যালু তুমি এক্সের ভ্যালু তুমি যাই দাও না কেন এটার কোনো ভ্যারি করে না, তার মানে এটার কোনো মানই নাই। যেহেতু কোনো সেটের মানই নাই তাহলে এটার সেট হবে কি ফাঁকা সেট। কী সেট হবে, ফাঁকা সেট। এই দেখো খেয়াল করে দেখো, এটার উত্তর হবে কি ফাঁকা সেট। তুমি এক দিয়ে দেখো, দুই দিয়ে দেখো, পুরোটাই মিলবে না। এই যেটা ফাঁকা সেট, তোমরা আবার এই চিন্তা করে এইটা ফাঁকা দিও না কিন্তু, কেমন এই যে এটাকে কোনো ফাঁকা হয় না কিন্তু, এটাকে কোনো দিও না, এটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট হচ্ছে এইটা অথবা শুধু একটা ফাই, আমি গত ক্লাসে এটা বলেছিলাম। এরপরে বলতেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান এ হলে সাইন টু দি পাওয়ার ফোর প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা সমান এর মান নিচের কোনটি। এটা খুব ভেরি ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই অঙ্কটা নটরডেম কলেজে আমি এরকম একটা অঙ্কই আমি দেখেছিলাম নটরডেম কলেজে অ্যাডমিশনে, যখন আমি অ্যাডমিশনে বই কিনছিলাম তখন আমি এটা দেখছিলাম যে এইরকম একটা অঙ্ক আসছিল। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। অঙ্কটা যদিও এই অঙ্কটা সৃজনশীল আসার মতো উপযুক্ত অঙ্ক। তো তোমাকে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান এ, আর তোমাকে এটা বের করতে বলছে কি সাইন টু দি পাওয়ার ফোর প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা, এটার ভ্যালু কত। ঠিক আছে, এটার ভ্যালু কত হবে। তো ঠিক আছে, এটাকে আমরা প্রথমে বর্গ করব। এটাকে বর্গ করলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা বি স্কোয়ারটা আগে দেখছি, সূত্রটা ফেলানো যায় সমান সমান এ স্কোয়ার। বুঝতে পেরেছো, আমি এই যে সূত্রটা লিখেছি, এই যে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি শুধু এ প্লাস বি স্কোয়ারটা আগে দিয়েছি আর টু এ বিটা পরে দিয়েছি, মানে সূত্রটা এক লাইন কম করেছি যাতে অঙ্কটা আমার একটু সহজ হয়। দেখো যে এ স্কোয়ার আর বি স্কোয়ার কাছাকাছি আনার সুবিধা কি, দেখো এটার মানে এক, এটা মানে কি এক, যোগ টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই প্লাস ওয়ানটা ওই পাশে গেলে কী হবে মাইনাস হবে, তাহলে আমরা বলতে পারি যে টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা একটা সমীকরণ হিসেবে ধরে রাখলাম। এখন আমাদের অঙ্কে চাইছে কি সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা সমান কত। তো আমরা এটাকে লিখি সাইন ফোর থিটা প্লাস কস ফোর থিটা, এটার ভ্যালু কত। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটার পর স্কোয়ার, আবার কজ স্কোয়ার থিটার পাওয়ার স্কোয়ার, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারলাম যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, কেমন টু এই যে এ হচ্ছে বি। এখন বলো তো এটার মান কত, এটার মান কি ওয়ান না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ওয়ান না, তাহলে আমি এখানে ওয়ান দিলাম, তাকে কী করবো স্কোয়ার মাইনাস সূত্রের টু সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা আছে না, তো আমি সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটার আমরা এখানে টু রেখে দিলাম। এখন সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটাকে আমি একবারে দুটাকে একবারে আমি একবার স্কোয়ার দিলাম, সাইন স্কোয়ার কজ স্কোয়ার দুটাকে একবার স্কোয়ার দিলাম,
আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, এই যে 2টা গুণ আছে না, এই 2টা এখানে 2 থাকবে না, এই গুণটা এই পাশে ভাগ করে দিলে আমাদের রাশিটা কী দাঁড়ালো, সাইন থিটা কস থিটার ভ্যালু কত, a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2। তাহলে আমরা এই যে 1 স্কোয়ার মানে কি 1, এই যে মাইনাস 2, এইটুকুর ভ্যালু কত, a স্কোয়ার মাইনাস 1/2। তাহলে আমরা এখানে বসালাম a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2, তাকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে, ঠিক আছে, তাকে স্কোয়ার করতে হবে। তাহলে আমি 1 মাইনাস 2, আর এখানে আমি পেলাম a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এখানে পেলাম হচ্ছে 4। এখন আমরা 1 মাইনাস এই 2 আর এই 4 কাটাকাটি করলে নিচে কি আসে, একটা 2 থাকে না, সেই 2টা আমি এখানে উপরে এই সাইডে একবার নিয়ে আসলাম, 1/2 নিয়ে আসলাম, আর এখানে রাখলাম a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন এইটাই আমাদের সেই অ্যান্সার। অপশনে মিলে দেখো 1 মাইনাস হাফ a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা অপশন আছে কি 1 মাইনাস হাফ a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই আমাদের খ নম্বরে এইটাই আমাদের অপশন। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নটরডেম কলেজে এইরকম একটা অঙ্ক আসছিল, মনে করতে পারো এটা সৃজনশীল আসতে পারে, বুঝতে পেরেছ। এরপরে বলছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নাম্বার 35 এবং পরিসর 56 হলে সর্বোচ্চ মানটা কত। এটা একটা সূত্র মনে রাখবো, পরিসরের সূত্র। আমরা জানি কি পরিসরের সূত্র কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। তো পরিসর দেওয়া আছে কত 56, তাই না, পরিসর কত 56 দেওয়া আছে, আর সর্বনিম্ন মানটা 35 দেওয়া আছে। তাহলে আমি এখানে 56 দিলাম পরিসরের নাম, আর সর্বোচ্চ মানটা সর্বনিম্ন মানটা 35 দেওয়া আছে, কেমন, আর সর্বোচ্চ মানটা বের করতে বলছে। তাহলে আমি এখানে সর্বোচ্চ মানটা লিখে রাখলাম, যেহেতু এটা বের করতে হবে, আর মাইনাস সর্বনিম্ন মানটা 35 আছে, 35 দিলাম প্লাস 1। এখন আমাদের হিসাব করতে হবে, ডান বাম করতে হবে, এক সাইড আসে আনতে হবে, প্লাস 1টা এই পাশে আনতে হবে। তাহলে প্লাস 1 এর পাশে মাইনাস 1, তাহলে 56 থেকে 1 মাইনাস করলে কত হবে 55 হবে। আর সর্বোচ্চ মান এখানে লিখলাম, সর্বোচ্চ মান মাইনাস কত 35, প্লাস 1টা পাশে আনলাম, এখানে কত হলো 55, এখানে সর্বোচ্চ মান মাইনাস 35, এই মাইনাস 35টা এখন এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হয়ে গেলো বলুন তো, এই সর্বোচ্চ মানের সাথে মাইনাস 35 আছে, এটা এই পাশে নিয়ে আসবো, সমান এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা হয়ে যাবে কত প্লাস। তাহলে 55 আর 35 যোগ করলে যা হবে সেটাই আমার সর্বোচ্চ মান। 5 আর 5 10, আর 3 আর 5 8, আর হাতে সেই 1 9। তাহলে সর্বোচ্চ মানটা আমার কত, সর্বোচ্চ মান হচ্ছে আমার 90। অপশন দেখো এই যে 90 আছে না, আছে কিন্তু 90 আছে, ঠিক আছে, 90 কিন্তু আছে। এরপরে আমাদের লাস্ট এমসিকিউটা বলছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। বলছে এ একটা সমীকরণ দিয়ে বলছে এরা পরস্পর অনির্ভরশীল বা নির্ভরশীল। এটা একটা মুখস্থ বিদ্যার মতো মনে রাখবা, যে যদি কোনোদিন দেখো যে A1 A2 B1 B2 এই যে দুটা সহগের অনুপাত যদি অসমান হয় তাহলে বুঝবা যে এরা পরস্পর অনির্ভরশীল। তো আমাদের যে দুটো সমীকরণ বলছে 3x + 4 = 7, এই যে আমি বলতেছি 3x + 4y = 7 একটা সমীকরণ, আর একটা সমান 4x - y = 3, ঠিক আছে। এই যে দুটো সমীকরণ বলো তো, এটার A1 কত 3, এটার A2 কত 4, তাহলে এটার অনুপাত কত 3/4। আচ্ছা B1 B2 এটার অনুপাত কত, B এর অনুপাত কত, B1 কত 4 আর B2 কত 9, মানে কি -1। তাহলে বলো তো এটার অনুপাত হচ্ছে 3/4 আর এটার অনুপাত হলো 4/-1। এরা দুজন কি অসমান না সমান? অবশ্যই এরা অনুপাত অসমান। যেহেতু এরা অনুপাত অসমান, তার মানে এরা দুইটা হচ্ছে পরস্পর কি অনির্ভরশীল। তাহলে এই দুটো সমীকরণ পরস্পর অনির্ভরশীল, কথার কি সত্য কি মিথ্যা বুঝতে পেরেছ? যদি এই নট ইকুয়াল টু হয় তাহলে অনির্ভরশীল, আর যদি সমান সমান হতো তাহলে বুঝতাম যেটা নির্ভরশীল। তাহলে 1 নম্বর সঠিক কথা বলেছে, ওরা বলছে দুটো সমীকরণ পরস্পর অনির্ভরশীল, সত্য কথা। এরপরে বলতেছে 4x + 5y = 0, লেখচিত্রটি মূল বিন্দুগুলি। খুব সুন্দর কথা। যারা সায়েন্সে পড়াশোনা করতেছো বা যারা সায়েন্সের ক্লাস 9-এর যারা স্থানাঙ্ক জ্যামিতি, অ্যাটলিস্ট স্থানাঙ্ক যে জ্যামিতি এই অধ্যায়টা করছো, তোমরা এই মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ বা মূল বিন্দুগামী সমীকরণ এই যে কথাগুলো, এই কথাগুলো তোমরা বুঝবা যে
তাছাড়া তোমরা যারা আসো, যারা আর্টসে আসো বা কমার্সে আসো, তোমাদের জন্য একটু মনে রাখতে হবে যে মূল বিন্দুগামী কীগামী মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এর একটা সূত্র হচ্ছে y = mx। এই আকার থাকতে হবে। বলেন তো কী লিখেছি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx। এই সমীকরণ যদি তোমার আকারে প্রকাশ করতে তুমি পারো বা এই সমীকরণ আকার হয়, তাহলে সেটা হবে মূল বিন্দুগামী। আর যদি এটার ছাড়া অন্য কিছু হয়, তাহলে সেটা মূল বিন্দুগামী না। বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের অপশন নাম্বার দেখো, 4x + 5y = 0। এটা কি মূল বিন্দুগামী? 4x + 5y = 0, এটা মূল বিন্দুগামী কিনা? আমি তাহলে এই রূপান্তর করি। তাহলে y এক পাশে রাখি, তাহলে 5yটা রেখে দেই, আর 4xটাও পাশে মাইনাস করে দিই, তাহলে -4x হয়ে গেল। এখন এই 5টা এ পাশে রাখবো না, আমার তো y রাখতে হবে শুধু। তাহলে yটা কী হয়ে যাবে? -4x তার সাথে 5। বলেন তো এটা কি y আকার? y = mx এই আকার প্রকাশ করা গেছে নাকি? হ্যাঁ, অবশ্যই গেছে। এখানে কি প্লাস মাইনাস অথবা সিটি আছে কি না? কিচ্ছু নাই। তাহলে এটা এই আকার প্রকাশ করা যেহেতু গেছে, তার মানে এটা মূল বিন্দুগামী সমীকরণ। তাহলে এটা 2 নম্বর সঠিক। এরপর বলতেছে y = -2x + 1 = 0। লেখস হচ্ছে একটি সরলরেখা। লেখস হচ্ছে এটা একটি কি? সরল রেখা। হ্যাঁ, সরলরেখা। ঠিক কেমনে বুঝবো? বলতেছে y = y -2x - 1 y -2x - 1 = 0। এটা একটি সরলরেখা। এটা একটা সরলরেখা। দেখি তাহলে y = কী রাখি? এই -2x আর -1 পাশে গেলে কি +2x হয় আর +1 হয়। এই যে সমীকরণটা, এটা কিন্তু সরলরেখা। এটাও সরলরেখা, y = mx এটাও সরলরেখা। তবে এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা না। এটা মূল বিন্দুগামী না, কারণ মূল বিন্দু হতে হলে অবশ্যই y = mx আকারে থাকতে হবে। কিন্তু এখানে আছে কি +c, অর্থাৎ একটা ছেদাংশ আছে। তার মানে যদি এখানে এই অপশনে যদি বলতো যে এটা কি মূল বিন্দু সরলরেখা, তাহলে কিন্তু এর উত্তর হতো না। যেহেতু বলছে এটা একটি সরলরেখা, হ্যাঁ সরলরেখার সমীকরণ, এটাও একটা সরলরেখার সমীকরণ, তবে এটার অপশন এটাও রাইট। তিনটা রাইট, উত্তর হবে ঘ নম্বর। আশা করি যারা আমার এই পুরো ভিডিওটা একেবারে 1 থেকে 30 টাইম MCQ কখনো যারা দেখছো বা দেখবা, মানে একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে আমরা কোন ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের উপর ডিপেন্ড করবে, এবং তোমাদের কমেন্টের উপর চাহিদার উপর ডিপেন্ড করে আমি পরবর্তী ভিডিওটা করব। আশা করি আজকের মতো এখানেই সমাপ্ত। অন্য একদিন দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম।